আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো, উদ্দীপকে চিত্র দেওয়া আছে। পি একটা প্রক্রিয়া যার চিত্র দেওয়া আছে, কিউ একটা প্রক্রিয়া, আর একটা প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াগুলো দ্বারা কি বোঝানো হয়েছে দেখো তো। পি প্রক্রিয়ার ভিতরে এটা কি চিত্র দেওয়া আছে? গোলাকার একটা অংশ, যেখানে এই ঘন কালো অংশটা আবার এক্সট্রা করে লাগানোর চেষ্টা করতেছে। দেখো বাইরে থেকে এই আরেকটা অংশ, মানে গোলাকার একটা অংশ যার ভিতরে অন্য একটা নতুন কিছু জয়েন করার চেষ্টা করা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ শুধুমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। ব্যাকটেরিয়ার এই বৃত্তাকার ডিএনএকে আমরা বলি হচ্ছে প্লাজমিড। প্লাজমিড। এবার এই প্লাজমিডের ভিতরে এই যে ঘন কালো অংশটা, এটা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ জিন, যেটা অন্য কোনো জীব থেকে বা অন্য কোনো উদ্ভিদ থেকে এনে এখানে প্রবেশ করানো হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে জিন ট্রান্সফার বা রিকম্বিনেন্ট ডিএনএ। এখানে কি হয়, একটা নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ ডিএনএ। আমরা জানি ডিএনএ ভিতরে বৈশিষ্ট্য থাকে, ডিএনএ ভিতরে জিন, জিনের ভিতরে বৈশিষ্ট্য। ওই যে বৈশিষ্ট্য সমৃদ্ধ জিনটা, ওইটা আমরা অন্য জীবের ভিতর দিয়ে দিব। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে পি প্রক্রিয়াটা আমরা বুঝে গেলাম কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এরপরে দেখো কিউ একটা প্রক্রিয়া, যেখানে একটা আম গাছ থেকে একটা আম নিছে, ওই আম থেকে আরেকটা ছোট আম গাছ তৈরি হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি প্রকৃতিতে বা প্রাকৃতিক উপায়ে যেভাবে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করে। একটা গাছ, তারপরে আমের ভিতরে আটি আছে আমরা জানি, ওটা বা যে বীজটা মাটিতে বপন করে পরিচর্যা করলে আমরা নতুন একটা উদ্ভিদ পাইতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার প্রাকৃতিক প্রক্রিয়া, প্রাকৃতিক উপায়ে উদ্ভিদের বংশবৃদ্ধির প্রক্রিয়া। তারপরে দেখো আর প্রক্রিয়াটা, একটা উদ্ভিদ, সেই উদ্ভিদটা থেকে আমরা ল্যাবের ভিতরে কিছু কাজকর্ম সম্পন্ন করব, তারপরে হুবহু সেম আরেকটা উদ্ভিদ পাবো। তাহলে এই যে কৃত্রিম উপায়, ল্যাবের ভিতরে আমি কাজগুলো করতেছি, তাহলে এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা কি করলাম, একটা উদ্ভিদ থেকে নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করলাম। কিন্তু এটা প্রাকৃতিক উপায় হইল না। হইল কিভাবে? তুমি এখানে কোনো হচ্ছে তোমার গ্যামেটের প্রয়োজন হইল না, কোনো বীজের প্রয়োজন হইল না, আমরা নতুন একটা জীব কিন্তু, মানে নতুন একটা উদ্ভিদ কিন্তু তৈরি করে ফেলছি। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার। টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা উদ্ভিদের ছোট্ট একটা টিস্যু থেকে বা ছোট্ট একটা কোষ থেকে নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারি। তাহলে তিনটা প্রক্রিয়া আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, আরেকটা প্রাকৃতিক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার টিস্যু কালচার পদ্ধতি। এবার ক নাম্বারে কি বলছে দেখো তো, খাদ্য জাল কাকে বলে? জাল বলতে এরকম ছড়ানো ছিটানো একটা কথা, মানে জাল ওয়ার্ডটা মাথায় আসলে তো এরকম একটা মানে কল্পনা মাথায় চলে আসে যে অনেক বেশি বিস্তৃত ছড়ানো একটা জিনিস। তাহলে ধরো ঘাস, ঘাস কে খায়? ঘাস ফড়িং খায়। ঘাস খায় ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? ময়ূর খায়। এরকম, অথবা ব্যাঙকে সাপ খায়, সাপকে হচ্ছে বেজি খায়। এরকম অনেক কিছুই করা যায়, মানে অনেক কিছুই বলা যায় কাকে কে খায়। এরকম একটা ফ্লো বা এরকম একটা সিকল আমরা পাইলাম না, একজনকে একজন, একজনকে একজন এভাবে খাচ্ছে। তাহলে এই যে সিকলটা পাইলাম, এটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য সিকল। এরকম অসংখ্য খাদ্য সিকল মিলে, খাদ্য সিকল বা খাদ্য শৃঙ্খল যেটাই বলো, দুইটাই ঠিক। তাহলে খাদ্য শৃঙ্খলগুলো অনেকগুলো মিললে একটা জালের মতো স্ট্রাকচার তৈরি করবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য জাল। একের অধিক, দুই বা ততোধিক খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে বা যেই সম্পর্কটা তৈরি করে, ওটা হচ্ছে আমাদের খাদ্য জাল। তাহলে আমরা খাদ্য জাল কি বুঝলাম? অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে যেই সম্পর্কটা। তারপরে বাজ পাখি শক্তির পিরামিডে সবার উপরে থাকে কেন? শক্তির পিরামিড এটা আবার কি জিনিস? আমরা তো এতদিন খাদ্য পিরামিড জানতাম, এখন আবার শক্তির পিরামিড। শক্তির পিরামিড হচ্ছে সবচেয়ে বেশি শক্তি কার কাছে থাকতেছে? সূর্যের কাছে। আমরা জানি সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাহলে সূর্য শক্তিকে সরাসরি কাজে লাগাইতে পারতেছে কে? উদ্ভিদ। সরাসরি কাজে লাগায় উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করতে পারতেছে। তাহলে ওই সূর্য শক্তি সবচেয়ে বেশি থাকতেছে হচ্ছে আমাদের উৎপাদকের কাছে বা সবুজ উদ্ভিদের কাছে। সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। এখন ও খাদ্য তৈরি করলো, খাদ্যের ভিতরে সব হচ্ছে সূর্য শক্তিটা আছে। এখন শক্তি সবচেয়ে বেশি যার কাছে, তাকে আমরা দিব নিচের সারফেসটা। একটা পিরামিড কিরকম হয় বলো তো? একটা পিরামিড উপরের দিকে সরু হয় আর নিচের দিকে হয় হচ্ছে তোমার
এইখানটায় যদি আমি আঁকি, দেখো এরকম নিচের দিকের এরিয়াটা হচ্ছে অনেক বেশি বিস্তৃত থাকে, আর উপরের দিকে যাইতে যেতে আস্তে আস্তে সরু হইতে থাকে। তাহলে যার শক্তি বেশি তাকে আমরা বেশি জায়গায় রাখবো। নিচের সারফেসটা দেখো এত বেশি, তাহলে পিরামিডের নিচের দিকে আমরা ওই সব জীবগুলোকে রাখবো যাদের শক্তি সবচেয়ে বেশি। তার মানে শক্তি সবচেয়ে বেশি হচ্ছে উৎপাদকদের, উৎপাদক থাকবে হচ্ছে নিচে, উৎপাদক বা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থাকতেছে নিচে। এরপরে সবুজ উদ্ভিদকে কারা খাচ্ছে, এখানে দেখো ঘাসফড়িং খাচ্ছে। তাহলে ঘাসফড়িং ওই সূর্য শক্তিটা পাচ্ছে কিছুটা, অল্প পরিমাণ, গাছের কাছে সবচেয়ে বেশি ছিল। তারপরে ও ওখান থেকে যখন গাছটাকে খাদ্য হিসেবে গ্রহণ করলো, ও কিছুটা সূর্য শক্তি পাচ্ছে। ঘাসফড়িংকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করলো হচ্ছে ব্যাঙ। ব্যাঙ কিন্তু ওই উৎপাদকের শক্তিটা আরেকটু কম পাচ্ছে। এভাবে সিরিয়ালে যত যাইতে থাকবে সামনের দিকে, ঘাসকে ঘাসফড়িং, ঘাসফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে তোমার সাপ, সাপকে বেজি, এভাবে যখন যাইতে থাকবে তখন কিন্তু শক্তিও কমতে থাকবে। এখন কমতে কমতে বাজ পাখি আমরা জানি হচ্ছে ও তৃতীয় স্তরের খাদক, বা মানে একদম শেষের দিকে। বাজ পাখি তো কখনো ঘাস খায় না, এটা তো আমরা জানি। এখন ঘাসকে যে খাবে সে ওই ঘাসের শক্তিটা বা উৎপাদক শক্তিটা একটু বেশি পরিমাণ পাবে, তাকে যে খাবে সে আরেকটু কম, আরেকটু কম, এভাবে করে করে হচ্ছে তোমার মানে ফ্লোচার্টটা আগাইতে থাকবে। এখন এই জায়গাটায় আমি বাজ পাখি দিয়ে একটা ফ্লোচার্ট যদি লিখি কীরকম হয় দেখো তো। সবার প্রথমে মনে করো পানিতে কি থাকে, শৈবাল থাকে। ওই শৈবালকে খাবে হচ্ছে তোমার জু প্লাঙ্কটনগুলা, জু প্লাঙ্কটন মানে ছোট ছোট যে জীবগুলা পানিতে থাকে ওরা খাবে প্লাঙ্কটন। তারপরে জু প্লাঙ্কটনকে খাবে হচ্ছে তোমার ছোট মাছ, ছোট মাছকে খাবে হচ্ছে তোমার বড় মাছ, বড় মাছকে খাবে হচ্ছে বাজ পাখি। তাহলে বাজ পাখিটা শক্তি সবচেয়ে কম পাইলো না, যে সবচেয়ে কম পাবে তাকে আমরা উপরের দিকে রাখবো, আর যার শক্তি সবচেয়ে বেশি তাকে নিচের দিকে রাখবো। তাহলে বাজ পাখি শক্তি পিরামিডের সবার উপরে কেন থাকবে না, কারণ ও তো সবচেয়ে কম শক্তি পাচ্ছে। সে হচ্ছে ওই বাজ পাখিটা ছোট মাছও খাইতে পারে, বড় মাছও খাইতে পারে। এখন ওরা আবার যাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে দেখো জু প্লাঙ্কটন, শৈবাল, মানে মোট মিলায় বলতে গেলে বাজ পাখি সবার শক্তিটাই পাচ্ছে, কিন্তু ও উৎপাদকের শক্তি খুবই কম পাচ্ছে, সূর্য শক্তিটা ওর ভিতরে সবচেয়ে কম যাচ্ছে। তাহলে বাজ পাখি শক্তি পিরামিডে সবার উপরে অবস্থান করবে, যার শক্তি মানে বুঝলামই তো যে পিরামিডের আয়তন অনুসারে ও কম শক্তি পাচ্ছে, এজন্য ও থাকবে উপরে। এরপরে গ নাম্বারটা কি বলছে, ট্রান্সজেনিক জীব তৈরিতে পি প্রক্রিয়ার ধাপ। ট্রান্সজেনিক জীব কি জিনিস আগে এইটা বলি। ট্রান্সজেনিক জীব হচ্ছে তুমি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা জীব তৈরি করলা, কোনো একটা জীব যার ভিতরে উন্নত কোনো বৈশিষ্ট্য নাই, অথবা আছে তুমি আরও উন্নত বৈশিষ্ট্য দিতে চাচ্ছ, সেক্ষেত্রে বাইরে থেকে একটা ডিএনএ নিয়ে ওই জীবের ভিতর প্রবেশ করায় দিলা। ধরো আমার কাছে মানে আমি মনে করো একটা ভেড়ার ফার্ম মানে করি, সেক্ষেত্রে আমার এই পাশে যে ভেড়াগুলো আছে ওরা হচ্ছে অনেক উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, ওদের পশমগুলো অনেক বেশি ঘন, আর পশম হচ্ছে অনেক উন্নত গুণ সম্পন্ন। আমরা জানি ওই যে ভেড়ার পশম থেকে তোমার উলের জিনিসপাতি, কার্ডিগ্যান, মাফলার এগুলো তৈরি করা যায়। তাহলে ওই উন্নত পশম সমৃদ্ধ যে ভেড়াগুলা, ওদের থেকে আমি বেশি উপকৃত হব, ওদের পশমগুলা বিক্রি করে আমি বেশি টাকা পাবো। আর ওই দিকে আছে যে ভেড়াগুলা, এগুলার পশম খুবই পাতলা, আবার পশমগুলো এত উন্নত মানে গুণ সম্পন্ন না, সেক্ষেত্রে আমার মনে মনে এরকম মানে চিন্তা আসতেই পারে, ইস এই ভেড়াগুলারও যদি এরকম উন্নত পশম হইতো সেক্ষেত্রে আমি তো আরও লাভবান হইতে পারতাম, কত ভালো হইতো। তাহলে এই যে ভাবনাটা, এটা কিন্তু এখন বাস্তবায়ন করা যায়, জীব প্রযুক্তির যে বদৌলতে আমরা কিন্তু এগুলা বাস্তবায়ন করতে পারতেছি। আমি ওই ভেড়াগুলোর কাছ থেকে, উন্নত যেই পশম সমৃদ্ধ ভেড়াগুলোর কাছ থেকে ওদের জিনটা নিয়ে নিব, যেই জিনের কারণে ওরা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। এখন ওই জিনটা অনুন্নত ভেড়াদের ভিতর দিয়ে দিলাম, কিছুদিন পরে দেখবো যে নতুন ভেড়াগুলো আসতেছে বা তৈরি হচ্ছে, ওদের ক্ষেত্রেও আমরা এই উন্নত বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। তাহলে দেখো এই যে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীবটা তৈরি হইলো, এইটাই হচ্ছে ট্রান্সজেনিক জীব। তাহলে এটাই হলো আমাদের ট্রান্সজেনিক জীব। এখন এই যে ট্রান্সজেনিক জীবটা তৈরি করব কিভাবে, অনেক প্রসেস আছে, মানে এটা তো আমি মুখে বলে দিলাম যে একজন থেকে ডিএনএ নিয়ে আরেকজনে দিয়ে দিব, এটাই হচ্ছে মানে নতুন সৃষ্ট জীবটাই হচ্ছে ট্রান্সজেনিক জীব, আর এই প্রক্রিয়াটা হচ্ছে রিকম্বিনেন্ট প্রক্রিয়া। কিন্তু আসলে তো এত সহজে না, আসলে তো আমাদের অনেক কিছু ধাপে ধাপে সম্পন্ন করা লাগে। চলো এই যে প্রক্রিয়াটা আমরা একটু ধাপে ধাপে এটা বুঝি, সুন্দর করে একটু আঁকি। সবার প্রথমে আমরা কি নিব, একটা ইকোলি ব্যাকটেরিয়া নিব। দেখো ইকোলি ব্যাকটেরিয়া দেখতে এরকম হয়, যার একটা বৃত্তাকার ডিএনএ থাকে আর কিছু তোমার পেঁচানো অংশ ক্রোমোজোম থাকতেছে, ক্রোমাটিন তন্তু। আবার এইখানে একটা প্রাণীকোষ, যেখানে নিউক্লিয়াসের ভিতরে আমাদের কি থাকে,
ক্রোমাটিন তন্তু থাকে। এখন এই ইকোলি ব্যাকটেরিয়ার কাছ থেকে আমি ওর বৃত্তাকার ডিএনএটা নিয়ে আসব। এই যে ওর বৃত্তাকার ডিএনএটা আমি নিয়ে আসলাম, আর এই প্রাণীকোষটা থেকে, এটা হচ্ছে একটা প্রাণীকোষ, এই প্রাণীকোষে ধরো এরকম একটা সুন্দর বৈশিষ্ট্য আছে যেটা আমার চাই। এখন ইকোলি, এটার ফুল ফর্ম হচ্ছে এশিরেশিয়া কোলি। এমনি নর্মালি আমরা হচ্ছে শুধু ইকোলিটুকুই ব্যবহার করি। এখন প্রাণীকোষ থেকে আমার এইখানের যে কিছু ডিএনএ আমি কেটে নিয়ে আসলাম, যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমার লাগবে। এখন এই বৈশিষ্ট্যের জন্য আমি এরকম খাঁজে খাঁজে অনেকগুলো ডিএনএ কাটলাম, এরকম মানে অনেকগুলো খাঁজ কাটছি। এই অনুযায়ী, এই খাঁজ অনুযায়ী আমাকে এই প্লাজমিডটাকেও খণ্ডিত করা লাগবে, প্লাজমিডটাকেও ঠিক সেমভাবে খণ্ডিত করা লাগবে। ওই খণ্ডের ভিতরে ধরো এই প্লাজমিডটাকে আমি এরকম করে একটা খণ্ডে ভাগ করলাম, এরকম একটা খণ্ড ধরো, এখান থেকেও তোমাকে এরকম একটা অংশ চুজ করে আনতে হবে যেখানে ভিতর ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটাও আছে এবং ওই খাঁজটাও যাতে ঠিক এরকম হয়। ধরো প্রাণীকোষ থেকে আমি যেটাকে আনতেছি ওইটাকে আমি লাল রং দিয়ে চিহ্নিত করি, তাহলে এরকম দেখো এরকম খাঁজে খাঁজে একটা বৈশিষ্ট্য আমি কেটে নিলাম। এই দুইটাকে এখন আমি এই জায়গায় জোড়া লাগাই দিব, জোড়া লাগাবো বা গেঁথে দিব। গেঁথে দেওয়ার এই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে গাঁথন। দেখো গেঁথে ফেলতেছি না, গাঁথন প্রক্রিয়া। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি যে বলতেছি যে প্রাণীকোষ থেকে ওই ডিএনএগুলোকে কাটবো, খাঁজে খাঁজে কাটবো, এখান থেকে তোমার বৃত্তাকার প্লাজমিডটাকেও কাটবো, ডিএনএ কত ছোট্ট, এটাকে কাটবো কিভাবে দেখো তো? এনজাইম দ্বারা কাটবো। এইখানে রেস্ট্রিকশন এনজাইম কাজ করে, রেস্ট্রিকশন। এই এনজাইম দ্বারা আমরা হচ্ছে ডিএনএ কাটি, এই জন্য এটাকে জৈবিক কাঁচি অথবা বায়োলজিক্যাল নাইফ বলা হয়। এরপরে এইটাকেও ওইভাবেই কাটলাম, কাটার পরে এখন আমরা ওকে গেঁথে দিব। কিভাবে গাঁথবো দেখো তো? প্রথমে বৃত্তাকার ডিএনএর পুরো অংশটুকু সেম থাকবে, এই যে দেখো সেম, শুধু এইখানে নতুন যে অংশটুকু জোড়া লাগাইলাম, এই যে এইখানটায় তোমার নতুন অংশটা থাকতেছে। তাহলে দেখো তো এরকম একটা জিনিস আমরা পাইলাম না, এই যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন একটা ডিএনএ পাইলাম। তাহলে এইটা হচ্ছে আমার এখন লাগবে, মানে এই যে ডিএনএটা, এই ডিএনএটার অনেকগুলো সংখ্যা বৃদ্ধি করা লাগবে। এখন আমি যে ওকে এখানে জোড়া লাগাইলাম, জোড়া লাগাইলে এখানে কি লাগবে? আঠা লাগবে অবশ্যই। এখন কোষের ভিতরে তো আমরা সুপার গ্লু ব্যবহার করতে পারবো না, এখানে ভিতর আমার লাইগেজ এনজাইম ব্যবহার করব। লাইগেজ, লাইগেজ এনজাইমটা কি করবে? জোড়া লাগাইতে সাহায্য করবে। লাইগেজ এনজাইম এখানে জোড়া লাগাইতে সাহায্য করতেছে। প্রাণী কোষ থেকে যেই ডিএনএটা পাইলাম আর এখানে প্লাজমিড, ওই দুইটাকে জোড়া লাগাইতে সাহায্য করতেছে হচ্ছে লাইগেজ এনজাইম। এখন ব্যাকটেরিয়ার কাছ থেকে যে আমি নিলাম ওর ডিএনএটা, বৃত্তাকার ডিএনএটা যে বের করে নিয়ে নিলাম, ব্যাকটেরিয়া তো এখন মনে করো রেগে মেগে ফায়ার, আমার ডিএনএ কেন নিছো তুমি? ওকে ওকে দিয়ে দিচ্ছি, তোমার ডিএনএ আমি আবার তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে ব্যাকটেরিয়াকে আমি আবার ওর ডিএনএটা দিয়ে দিলাম। এখন ব্যাকটেরিয়া তো আর বুঝে না, ওর তো মস্তিষ্ক নাই, আমি ওকে কি দিলাম ও বুঝবেও না। ওর ভিতরে এই যে সুতার মতো অংশটা ছিল আছে, তারপরে ওর বৃত্তাকার ডিএনএ আমি ওকে দিয়ে দিলাম, কিন্তু এই বৃত্তাকার ডিএনএটা কি ওরটা ছিল নাকি এখানে নতুন এই বৈশিষ্ট্যটুকু আছে? দেখো তো, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ আমি ওর ভিতরে দিয়ে দিছি, আর ও বুঝে না, ও এখন মনের সুখে জীবনযাপন করতেছে, ও ওর সংখ্যা বৃদ্ধি করবে। একটা ডিএনএ কি বলি, একটা ব্যাকটেরিয়া কিন্তু ওর সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে অনেকগুলা ডিএনএ তৈরি করে ফেললো। দেখো অনেকগুলা ডিএনএ তৈরি করছে, এই যে পড়ে আছে অনেকগুলা ডিএনএ, অনেকগুলা মানে কাঙ্ক্ষিত ডিএনএ ওর ভিতরে আছে। অনেকগুলো ব্যাকটেরিয়া এরকম সংখ্যা বৃদ্ধি করলো। এখন ও যখন সংখ্যা বৃদ্ধি করতেছে, ওর এই যে স্ববিভাজন ক্ষমতাটা, এটার কারণেই কিন্তু আমরা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি, কারণ হচ্ছে ওরা স্ববিভাজনে সক্ষম, ওদের সবার ভিতরে এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ তৈরি হইলো। এখন এই ডিএনএগুলা দিয়ে আমি আমার কাজ করতে পারবো, আমার যেই জীবে উন্নত বৈশিষ্ট্য দেওয়া প্রয়োজন ওই জীবের ভিতর এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিতে পারবো। তাহলে দেখো ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা আর প্রাণীকোষ থেকে বৈশিষ্ট্য নিয়ে আমি এইভাবে ধাপে ধাপে যে প্রক্রিয়াটা সম্পন্ন করলাম, এই পুরো প্রক্রিয়াটাকে কি বলে? এটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে দেখো এই যে ধাপে ধাপে আমি বলে বলে কাজটা করলাম, এই কথাগুলাই আমরা এখন সৃজনশীলে লিখব পয়েন্ট আকারে। যেহেতু আমাদেরকে ধাপে ধাপে বর্ণনা করতে বলছে প্রক্রিয়ায়, যে দেখো ধাপ সমূহ বর্ণনা করো, তাহলে অবশ্যই আমরা পয়েন্ট আকারে ধাপে ধাপে লিখব। এখন এই পয়েন্টগুলো যদি আমরা একটু দেখি, আমি আঁকতে আঁকতে যে কথাগুলো বলে বলে গেছি না, ওই কথাগুলোই হচ্ছে এখানে আছে। চলো একটু পড়ি। সবার প্রথমে
তাহলে দেখো পি প্রক্রিয়াটা আমি যে সবার প্রথমে বুঝতে পারলাম এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই কথাটা সবার ফার্স্টের লাইনে লিখে দেওয়া লাগবে। এরপরে এখন আমরা এই প্রযুক্তিটা ধাপে ধাপে বর্ণনা করব। কি বলছে, সবার প্রথমে আমরা একটা দাতা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ সহ ডিএনএ অণুকে পৃথক করে নিব। ওই যে প্রাণী টিস্যুটা বা প্রাণী কোষ থেকে, ওখান থেকে হচ্ছে আমি ডিএনএ বের করে নিছিলাম না, যে এরকম ডিএনএ বা কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্য আছে ওই ডিএনএটুকু বের করে নিব। এরপর এই জিনের বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড, এই যে ব্যাকটেরিয়ার প্লাজমিড ব্যবহার করব। ব্যাকটেরিয়াকেই কেন ব্যবহার করব, কারণ ওর স্ববিভাজন ক্ষমতা আছে আর ওর বৃত্তাকার ডিএনএটা আমরা বের করে কাজ করতে মানে অনেক সহজ হয়। ওখানে ভিতর দিয়ে দিলে ব্যাকটেরিয়া নিজে নিজে ওর সংখ্যা বৃদ্ধি করে ফেলে, এই যে স্ববিভাজন। এই জন্য আমরা কি নিব, প্রথমে যে জীবটা থেকে বৈশিষ্ট্য নিব ওই জীবটা, আর ব্যাকটেরিয়া নিব বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে কাজ করবে। তাহলে এইটা গেল। 2 নম্বর ধাপে কি করব, এই ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএকে এক বিশেষ ধরনের এনজাইম দিয়ে খণ্ডিত করব। ওই বিশেষ ধরনের এনজাইমটার নাম কি, রেস্ট্রিকশন এনজাইম, কিন্তু এমসিকিউতে আসে, মনে রাখা লাগবে। তাহলে এনজাইম বা উৎসেচক দিয়ে আমরা খণ্ডিত করলাম 2টা ডিএনএ, মানে প্রাণীর ডিএনএও আবার ব্যাকটেরিয়ার ডিএনএও, দুইটাকেই হচ্ছে খণ্ডিত করে নিলাম। এই ধাপে লাইগেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে দাতা ডিএনএকে প্লাজমিডের সাথে জোড়া লাগানো হয়। এই যে কাটা প্রান্ত দুইটা, ওই কাটা প্রান্ত দুইটাকে আমরা হচ্ছে লাইগেজ দিয়ে জোড়া লাগাবো। এই যে এই কথাগুলোই, এই যে লাইগেজ দিয়ে হচ্ছে আমরা জোড়া লাগাবো। এরপরে ব্যাকটেরিয়ার ভিতরে আবার প্রবেশ করে দিও, ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি করবে বংশবৃদ্ধির মাধ্যমে। মানে এই কথাবার্তাগুলো আমি আঁকতে আঁকতে যে কথাবার্তাগুলো বলছি, ওই কথাবার্তাগুলো এখন এখানে পড়লে দেখবা যে হচ্ছে মানে বুঝতে পারতেছো, সহজ হয়ে গেছে। আমি এখন ধরে ধরে রিডিং পড়াবো না, তোমাদের কাছে ইজি বায়োলজি বইটা আছে, ইজি বায়োলজি বইয়ের কথাবার্তাগুলো এখানে, ওইটা রিডিং পড়বা। পড়ে যদি না বুঝতে পারো সেক্ষেত্রে তো তুমি আমার এই কিউআর কোডটা স্ক্যান করছো, আমার ভিডিওতে আসছো, সেক্ষেত্রে আমি যে চিত্র এঁকে বুঝাইলাম এই কথাবার্তাগুলাই এখানে হচ্ছে ওগুলাই ধাপে ধাপে আমরা বর্ণনা করব। আমি আর রিডিং করতে চাচ্ছি না, চলো আমরা ঘ নাম্বারটাতে যাই। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, অল্প সময়ে মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন চারা তৈরিতে কোন প্রক্রিয়াটি বেশি গুরুত্বপূর্ণ, কিউ নাকি আর? কিউ কি ছিল আমাদের প্রাকৃতিক প্রক্রিয়া, প্রকৃতিতে এমনি গাছপালা যেমনি বংশবৃদ্ধি করে। আর হচ্ছে আমাদের টিস্যু কালচার পদ্ধতি, যেটা আমরা ল্যাবরেটরিতে নিজে নিজে করতে পারি। তাহলে অল্প সময়ে মাতৃগুণ সম্পন্ন চারা তৈরিতে অবশ্যই টিস্যু কালচার প্রযুক্তি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমরা জানি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে আমরা কৃত্রিমভাবে অল্প সময়ে অধিক চারা তৈরি করতে পারি। এখন কোন প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের টিস্যু কালচার। তাহলে সবার প্রথম লাইনটাতেই হচ্ছে আমরা বলে দিব প্রাকৃতিক উপায়ে মানে বংশবৃদ্ধি আমরা করতে পারি, কিন্তু প্রাকৃতিক উপায় ছাড়াও মানে প্রাকৃতিক উপায় করতে গেলে তোমার হচ্ছে অনেক বেশি সময় লাগবে। সেক্ষেত্রে কি হবে, জিনিসটা পরাগায়ন সম্পন্ন হবে। পরাগায়ন হওয়ার জন্য প্রথমে তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে, মানে অনেক দিন। কোনো একটা গাছে ফুল আসবে, মৌমাছি ওই ফুল থেকে মধু খাইতে আসবে বা পিঁপড়া প্রজাপতিরা আসবে, তখন ওই প্রজাপতির ডানায় করে বা পায়ে করে কোনো একটা পরাগরেণু অন্য কোনো একটা উদ্ভিদে গিয়ে পড়বে। এখন যেই গাছটার বৈশিষ্ট্য তুমি নিতে চাও বা যেরকম উদ্ভিদ বানাইতে চাও, ওরকম উদ্ভিদ তো তৈরি হবেই না, সংকর বৈশিষ্ট্য দেখা যাবে। কারণ বিভিন্ন ধরনের উদ্ভিদের ভিতর এই প্রজাপতিগুলো ঘোরাঘুরি করবে, ওদের সবার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম ক্রিসক্রস হইতে থাকবে। কিন্তু তুমি চাচ্ছ হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, শুধু একটা উন্নত বৈশিষ্ট্য যেটা এই গাছে আছে, তুমি অন্য একটা গাছ থেকে আরও কিছু উন্নত বৈশিষ্ট্য আনতে চাও, কিন্তু উন্নত বৈশিষ্ট্য নিয়েই যে ওই প্রজাপতিটা আসবে এটা তো কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে এই চারা উৎপাদনের ক্ষেত্রে মানে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন চারা বা অসংখ্য চারা তৈরিতে এই প্রাকৃতিক উপায়ে আমাদের অনেক দিন সময় অপেক্ষা করা লাগবে। সেক্ষেত্রে এটা মোটেও একটা মানে সহজ প্রসেস না। তাহলে চলো আমরা একটু পড়ি এই জায়গাটায়। উদ্দীপকে কিউ প্রক্রিয়াটা হচ্ছে প্রাকৃতিকভাবে উদ্ভিদের বংশবৃদ্ধি, প্রাকৃতিকভাবে ওই যে প্রজাপতি পিঁপড়ারা যেমনি করে। অপরদিকে আর হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়া। টিস্যু কালচার হচ্ছে তোমার কৃত্রিম প্রক্রিয়া, যেটা আমরা ল্যাবরেটরিতে করব। অল্প সময়ে মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন চারা তৈরি। এখন আরেকটা আমাদের ক্রাইটেরিয়া দিয়ে দিছে, যেখানে অবশ্যই কন্ডিশনটা কি, মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন হইতে হবে। এখন মাতৃ উদ্ভিদের গুণটা হুবহু ধরে রাখার জন্য অবশ্যই আমাদের স্বপরাগায়ন লাগে। পরপরাগায়ন যদি হয়, অন্য উদ্ভিদদের থেকে মানে প্রজাপতি পিঁপড়ারা কি করবে, এক উদ্ভিদে তোমার বসে মধু খাইলো, আবার অন্য একটা দূরের উদ্ভিদে যায় মধু খাবে। সেক্ষেত্রে পরপরাগায়ন সম্পন্ন হয়ে যেতে পারে। পরপরাগায়নের ক্ষেত্রে তো কখনোই মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য তোমার সুরক্ষিত থাকবে না, বৈশিষ্ট্য হচ্ছে এলোমেলো হয়ে যাবে।
যার জন্য মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন চারা আমরা কখনোই প্রাকৃতিকভাবে তৈরি করতে পারবো না, মানে কখনোই পারবো না এরকম না, কিন্তু মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে হ্যাঁ এটা উৎপন্ন হবে। সেক্ষেত্রে টিস্যু কালচার প্রক্রিয়াটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, বা অধিক আমরা মানে জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ মাতৃ উদ্ভিদ সম্পন্ন উদ্ভিদ আমরা তৈরি করতে পারবো। এখন এই প্রাকৃতিক প্রক্রিয়ার তুলনায় অনেক বেশি দ্রুত, টিস্যু কালচার কিন্তু অনেক বেশি দ্রুত হয়, আবার নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মতভাবে চারা উৎপাদন করা নিশ্চিত হয়। এবার চলো দুইটা প্যারা লিখবো। এই প্যারাটাতে আমরা প্রাকৃতিক পরিবেশে কেমনে তৈরি হয় ওই কথাগুলো বলবো, আর এই জায়গাটায় কি করব, তোমার কৃত্রিম উপায়ে যে হচ্ছে ওইটার বর্ণনা দিব। এই জায়গাটায় আমরা কি করব, প্রাকৃতিকভাবে যেভাবে সম্পন্ন হয় ওগুলো বর্ণনা করব, আর এইখানটায় কি করব, এই যে টিস্যু কালচার বা কৃত্রিমভাবে আমরা যেভাবে সংখ্যা বৃদ্ধিটা করব ওই কথাগুলো আলোচনা করবো। তাহলে দুইটা প্যারায় দুই কথা। তাহলে চলো একটু পড়ি কি বলছে। প্রাকৃতিক প্রক্রিয়া সাধারণত চারা তৈরি হয় বীজ কলম বা গুটি কলমের মাধ্যমে। আমরা জানি যে মানে ন্যাচারাল প্রসেসে করতে গেলে সেক্ষেত্রে আমরা বীজ বপন করতে পারি, মাটিতে বীজ বপন করে পরিচর্যা করলে একটা গাছ তৈরি হতে পারে। আবার শাখা কলমের মাধ্যমেও কিন্তু করা যায়। কোনো একটা গাছের ডাল, মানে ছোটবেলার বইগুলোতে এরকম ছিল, তোমাদের বিজ্ঞান বইয়ে ছোটবেলায় এরকম ছিল না যে কলম পদ্ধতিতে কিভাবে তোমার আরেকটা উদ্ভিদ তৈরি করা যায়। সেক্ষেত্রে শাখা কলম বা গুটি কলমের মাধ্যমে আমরা হচ্ছে এই চারাগুলা তৈরি করতে পারি, যেগুলো মাতৃগুণ সম্পন্ন হবে। আবার কখনো কখনো মাতৃগুণ সম্পন্ন নাও হইতে পারে। তাহলে আমাদেরকে উদ্দীপকে যেহেতু কন্ডিশন দিয়ে দিছে যে মাতৃগুণ সম্পন্ন হইতে হবে, সেক্ষেত্রে এই যে প্রাকৃতিক প্রক্রিয়াটা এটা আগে থেকেই হেরে গেছে, কারণ ও হচ্ছে মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ যে তৈরি করবে বা মাতৃগুণ সম্পন্ন যে চারা আমাদেরকে দিবে এটা কোনো সিওরিটি দিচ্ছে না। এছাড়া প্রাকৃতিক প্রক্রিয়ায় রোগ জীবাণুর সংক্রমণ, আবহাওয়ার প্রভাব এবং উৎপাদন সীমিত হয়। রোগ জীবাণু এই যে বাইরে থেকে যদি মাটিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে, ভাইরাস আক্রমণ করে, ওই রোগ জীবাণুগুলোর সংক্রমণ আমরা এই প্রাকৃতিক পরিবেশে অনেক বেশি দেখতে পাই। আবার দেখো আবহাওয়ার প্রভাব, তোমার অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম আবহাওয়া ঋতুভিত্তিক যে ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক উদ্ভিদ কিন্তু মানে এক্ষেত্রে মানে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারে না। যেমন ধরো গ্রীষ্মকালে একটা ফসল হয়, ওটা তুমি শীতকালে হচ্ছে উৎপাদন করতে পারতেছো না, এরকম মানে অসুবিধাগুলো আমরা ফেস করি প্রাকৃতিক উপায়। তারপরে উৎপাদন সীমিত হইতে পারে, ফসল এবার ভালো হইলো না, এরকম হইতেই পারে। তাহলে এত সমস্যা আমাদের কোথায় দেখা যাচ্ছে, প্রাকৃতিক যে পদ্ধতিতে যদি করতে যাই। এখন দেখো অন্যদিকে টিস্যু কালচারের ক্ষেত্রে কি কি সুবিধা হয় এই জায়গাটা আমরা পড়ি। দেখো অন্যদিকে টিস্যু কালচার প্রযুক্তির যে কৌশলটা, এটাকে কাজে লাগিয়ে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে, তার মানে প্রজননের উদ্দেশ্য কি, একরকম আরো জীব তৈরি করা বা উদ্ভিদ তার সংখ্যা বৃদ্ধি করবে, তাহলে ওই কাজটা আমরা এই টিস্যু কালচারের মাধ্যমে অনেক বেশি করতে পারি। উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে দেখো তোমার যেই জাতের ফসলটা মানে উন্নত বৈশিষ্ট্য নাই, বা এই ফসলটা হচ্ছে অনেক বেশি খাদ্য তৈরি করতে পারতেছে না, বা ফসলটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ফসলটা আর চাইবো না যে আমার আবার জমিতে আমি এই ফসলটা আবার উৎপাদন করি, এখন এরকম কখনোই চাইবো না। সেক্ষেত্রে তুমি যে মাতৃ উদ্ভিদটা নির্বাচন করতেছো, সুন্দর বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করলে সেক্ষেত্রে ওই উদ্ভিদটার সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে আমরা ওই উন্নত জাতের উদ্ভিদ অনেকগুলা পাইতে পারতেছি। তাহলে উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক সাফল্য আমরা কিন্তু এই টিস্যু কালচার পদ্ধতিতে পাচ্ছি। এরপরে উদ্ভিদের একটা কোষ বা টিস্যু বা কোনো একটা অংশ, একটা কোষ থেকেও কিন্তু একটা পুরো উদ্ভিদ তৈরি করে ফেলা যায়। শুধু একটা উদ্ভিদ না, অনেকগুলো চারা তৈরি করা যায়। তারপরে অথবা কোনো একটা টিস্যু নিতে পারো বা অঙ্গের কোনো একটা অংশ, পরাগরেণু নিতে পারো, পার্শ্বমুকুল, শীর্ষমুকুল, এরকম কিছু একটা অংশ, কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে যে ওই অংশটা বিভাজনের সক্ষম কিনা, আবার ওই অংশটা হচ্ছে তোমার রোগ জীবাণু মুক্ত কিনা, তাহলে হচ্ছে আমরা এই টিস্যু কালচার পদ্ধতি শুরু করে দিতে পারি। তারপরে পুষ্টিকর একটা মাধ্যমে দিতে হবে। কি জন্য পুষ্টিকর মাধ্যমে দিতে হবে, তুমি এটা কৃত্রিম উপায়ে তৈরি করতেছো, তোমার গাছগুলা বাইরে থেকে বা প্রকৃতি থেকে কোনো পুষ্টি উপাদান নিতে পারবে না, বা তোমাকে হচ্ছে সুক্রোজ দেওয়া লাগবে, ভিটামিন, খনিজ লবণ, তারপর উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনগুলা, ফাইটো হরমোন দেওয়া লাগবে, এই সব কিছু দিয়ে একটা মাধ্যম তৈরি করতে হবে। তখন ওই যে টিস্যু বা কোষটা, ওই কোষটা কি করবে, একা একা পুষ্টিগুলা মানে নিবে, মানে তুমি যে দিচ্ছ ওখান থেকে হচ্ছে পুষ্টিগুলো নিবে, নিয়ে হচ্ছে কোষ বিভাজিত হয়ে চারা তৈরি করবে, চারা উৎপাদন করা হয়, অনুচারা, ছোট্ট একটা চারা তৈরি হয়। আমি যদি এই প্রসেসটা তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখাই, দেখো টিস্যু কালচার প্রক্রিয়াটা আমরা একটু দেখি। এই জায়গাটায় দেখো সবার প্রথমে আমাদের কাছে কি আছে, একটা মাতৃ উদ্ভিদ আছে। এই যে মাতৃ উদ্ভিদটা আমি চুজ করলাম, এটা হচ্ছে অবশ্যই রোগ জীবাণুমুক্ত, উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা স্বাস্থ্যবান উদ্ভিদ। এখন এই উদ্ভিদটা থেকে আমি ছোট্ট একটা অংশ চুজ করে নিলাম, বিভাজনে সক্ষম, রোগ জীবাণু মুক্ত একটা অংশ।
এই অংশটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্টটাকে আমি একটা কৌটার ভিতর নিলাম, এটা কিন্তু যেন তেন কৌটা না, এখানে ভিতর আমার প্রয়োজনীয় সব উপাদান দেওয়া আছে, ওই যে সুক্রোজ, ভিটামিন, ফাইটোহরমোন যেগুলো বললাম ওই সব কিছু এখানে ভিতর দিলাম। দেওয়ার পরে একটা ক্যালাস তৈরি হলো, ক্যালাস মানে হচ্ছে টিস্যু মণ্ড তৈরি হইলো। এখন এই মণ্ডটার থেকে আমি বেছে বেছে পরিপুষ্ট কতগুলা কোষ চিহ্নিত করে নিছি, আলাদা করে এই কোষগুলা নিলাম। এরপরে এই কোষগুলা একসাথে কি হবে, আমি ওকে যে মিডিয়ামের ভিতর রাখছি ওখানে ওই যে পুষ্টি উপাদানগুলো আছে, অবশ্যই মিডিয়ামে দেওয়ার আগে আমাকে এনশিওর করতে হবে যে এগুলো জীবাণুমুক্ত কিনা। আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোক্লেভ যন্ত্রের ভিতর 20 মিনিটের জন্য রেখে দিব, তখন দেখবো যে এই মানে উপাদানগুলো হচ্ছে রোগ জীবাণুমুক্ত হয়ে গেছে। তারপর অন্য চারা তৈরি হলো, কিন্তু তাকাও এই চারাটার কোনো শিকড় নাই, তারপরে আমরা ওকে শিকড় বা মূল উৎপাদন মাধ্যমে রেখে দিলাম। এখন দেখো ওর চারা বা শিকড় তৈরি হয়েছে। এরপরে এইটা তোমার পুষ্টি উপাদান পেয়ে পেয়ে বড় হয়ে গেছে। এখন আমি ওকে মাটিতে বপন করব, মাটিতে দিয়ে দেখবো যে ও এখন নিজে নিজে পুষ্টি উপাদানগুলো নিতে পারতেছে কিনা। তাহলে মাটিতে যখন ও নিজে নিজে পুষ্টি উপাদানগুলো নিতে পারতেছে তখন আমরা কি করব, আমাদের কাজটা কিন্তু সফল হয়েছে। এরকম হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদ তৈরি হবে। এখান থেকে শুরু করছি, পুরো প্রসেস ঘুরে আমি আবার এই মাতৃ উদ্ভিদের কাছে চলে আসলাম, মানে একরকম বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলো চারা তৈরি করতে পারলাম। তাহলে এই জায়গাটায় আমার খুবই অল্প সময় ব্যয় হয় আর আমি অনেকগুলো চারা তৈরি করতে পারি এবং হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য যে বজায় থাকবে এইটারও সিওরিটি দিতে পারি। তাহলে এই কাজগুলাই, এই কথাবার্তাগুলাই এখানে বলা আছে। তাহলে যেসব গাছ প্রাকৃতিকভাবে সহজে জন্মায় না বা যেসব গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে অথবা যেসব গাছ তোমার অনেক বেশি পরিমাণে প্রয়োজন কিন্তু এই ঋতুতে তুমি ওইটা তৈরি করতে পারতেছো না প্রাকৃতিকভাবে বা তোমার এই যে বাগানটাতে, সেক্ষেত্রে এই টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে আমরা কৃত্রিমভাবে মানে তৈরি করতে পারি। আমাদেরকে উদ্দীপকে জানতে চাইছে যে মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন উদ্ভিদ তৈরি করার জন্য প্রাকৃতিক উপায়টা ভালো নাকি টিস্যু কালচার ভালো। অবভিয়াসলি টিস্যু কালচারটা ভালো, যেটা আমরা এই বর্ণনাটার মাধ্যমে বুঝতে পারছি যে টিস্যু কালচারের মাধ্যমে হচ্ছে অল্প সময়ে মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন চারা তৈরি করা যায়। তাহলে এই কথাবার্তাগুলাই সহজেই হচ্ছে। আর আমি যে ওখানে চিত্র থেকে যেই জায়গাগুলো হচ্ছে বর্ণনা করলাম, ওই চিত্র হচ্ছে এই বড় প্রশ্নে দেওয়া লাগবে না, চিত্রটা হচ্ছে বোঝার জন্য দিছি, মানে বোঝার জন্য ওখান থেকে কথাবার্তাগুলো বলছি। এই মানে অনেকগুলা কথাবার্তা যতটুকু মাথায় থাকবে অতটুকু হচ্ছে পরীক্ষার খাতে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিয়ে আসবা, আশা করি একটা স্ট্যান্ডার্ড মার্কস উঠে যাবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।